এতে ছবি দিয়ে রাখছো, এটা পুরা এটা উইয়ার্ড একটা ছবি। লাগবে না, লাগবে না ক্যাম স্ক্যানার হইছে, ডাউনলোড হইছে। আমি কি অপেক্ষা করব? শোনা যাচ্ছে আমাকে? একজন বলো তো। আচ্ছা, ইয়ে দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু 5 মিনিট ইয়ে করি না, সবাই আসুক, 5 মিনিট পরে শুরু করছি। তোমাদের কি এর আগে ক্লাস ছিল 10টার আগে? হ্যাঁ ম্যাডাম, গাইনি ক্লাস ছিল। ও, কয়টা থেকে শুরু হয় তোমাদের জুম ক্লাস? ম্যাডাম 9টা থেকে সকাল। ও, 9টা থেকে শুরু হয় না? তোমাদের এই জুম ক্লাসগুলো কেমন লাগে, মানে কতটুকু তোমরা ইফেক্টিভ হয় বুঝতে পারো? সামনাসামনি ক্লাসের তুলনায় ম্যাডাম তত ইফেক্টিভ হয় না ম্যাডাম আসলে। না, সামনাসামনি ক্লাস তো ধরো একটা জিনিস বুঝাই দেওয়া দরকার, আমরা বোর্ডে গিয়ে বুঝাই দিতে পারতেছি, ওইগুলা তো আর হবে না। তারপরে তো মোটামুটি চলতেছে তাই না ক্লাস, মানে তোমরা ওই যে গ্যাপটা যাতে না হয় তোমাদের, কারণ তোমরা কবে দিবা প্রফ? সেটা বলা হয়নি। ফেব্রুয়ারি মার্চের দিকে, তো তাহলে তোমাদেরও ওই রকমই হবে, কাছাকাছি হবে। ঠিক আছে, তো ধরে নাও যে এভাবেই ক্লাস করতে হবে, এখান থেকে ম্যাক্সিমামটা নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কারণ তোমাদের নিজেদের জন্যই দরকার এটা, একটা পরিবর্তন, মানে অন্যরকম একটা পরিস্থিতি। তারপরেও জুম ক্লাস থেকে চেষ্টা করো। ক্লিনিক্যাল ক্লাসগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয় হ্যাঁ, ম্যাডাম। ক্লিনিক্যাল ক্লাসগুলো তোমাদের হচ্ছে না, এটা সবচেয়ে বেশি। কি করবা বলো, পুরা দেশ জাতি সবাই, এই যে বাচ্চারা ক্লাস করতেছে, হ্যাঁ আমার ছেলে এই যে আমার পাশে বসে ক্লাস করতেছে, হ্যাঁ এরা তো আরো বেশি, এত বসে বসে ক্লাস করে, অনেক বাচ্চা আছে ওবেসিটি হয়ে যাচ্ছে, কোনো অ্যাক্টিভিটি নাই, কিছু নাই। তারপরে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, অনেক সমস্যা। আমি তোমাদেরকে কালকে নেফ্রোটিক সিনড্রোমটা পড়াইছি, আজকে হচ্ছে এজিএনটা পড়াবো। আচ্ছা, আমার এই স্লাইডে কিন্তু একিউট কিডনি ইনজুরি আর ইউটিএ এই দুইটাও ইনক্লুডেড, তবে এই দুইটা আমি পড়াবো না, কারণ এটা ভালো করছে, আগে এই 3টা টপিক গতবার একটা ক্লাসে পড়াতে হতো, এবার দেখলাম ইয়ে হয়েছে, শুধুমাত্র এজিএনটা আজকে। হ্যাঁ, তো তোমরা যে জায়গায় বোঝো না আমাকে ইয়ে করো, নক করবা, ঠিক আছে? এগুলা কিন্তু আমি বারবার বলতেছি, এগুলা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। এজিএন নেফ্রোটিক সিনড্রোম এগুলো কিন্তু ইয়ে না যে অ্যাবডোমিনাল পেইন কি কারণে, কজগুলো আমি ইয়ে করলাম, এখানে কিন্তু অনেক কিছু কনসেপশনের ব্যাপার আছে। এই
অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। নামটা থেকেই তোমরা বুঝতে পারতেছো এটার অনসেটটা হচ্ছে অ্যাকিউট, এখানে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল। আমি কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে একটু মানে তোমাদেরকে ধরবো, এই ধরার মানে কিন্তু তোমাদেরকে কি করা না, তোমরা আমার কথা ফলো করতে পারছো কিনা আমি সেটা বোঝার জন্য, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। দেখো অ্যাকিউট তার মানে হচ্ছে এটার অনসেটটা হঠাৎ করে হবে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল মানে তার একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের হিস্ট্রি থাকবে। পোস্ট হিস্ট্রিটা ধরো 1 to 2 উইক বা 3 উইক বিফোর, একদিন বা 2 দিন বা 3 দিন আগে না, কিন্তু উইক, খেয়াল করো, 1 to 3 উইক বিফোর। কিরকম স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন? যেমন ধরো সে বলতে পারে যে স্ক্যাবিজ হয়েছিল, বা ধরো সোরথ্রোট হয়েছিল, একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। এরপরে গিয়ে তার ওই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে তার যে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হবে সেটা থেকে তার জিএন হবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস। দেখো ব্যাপারটা দেখো, সাধারণ মানুষকে বোঝানো কিন্তু খুব মুশকিল এটা। হ্যাঁ, স্ক্যাবিজ হলে দেখবা যে ট্রিটমেন্ট করে না, বিশেষ করে আমাদের রিমোট এরিয়া গুলাতে স্ক্যাবিজকে তারা পাত্তাই দেয় না। কিন্তু দেখো এই স্ক্যাবিজ থেকে কিন্তু আমরা ওয়ার্ডে কিন্তু আমরা পেশেন্ট পাই। হ্যাঁ, এজিএন এবং এজিএন এর কমপ্লিকেশন কিন্তু এত মারাত্মক হতে পারে, খুব কম পার্সেন্টেজ হয় কিন্তু খুব মারাত্মক হতে পারে। কিন্তু এজিএন থেকে হার্ট ফেলিওর হতে পারে, এনকেফালোপ্যাথি হতে পারে, হার্ট ফেলিওর হয়ে শক নিয়ে পর্যন্ত আসে ওয়ার্ডে। সিম্পল একটা অসুখ স্ক্যাবিজ থেকে বা সোরথ্রোট থেকে, ওগুলো যদি প্রপারলি ট্রিটমেন্ট করে দেন তার কিন্তু এই জিনিসটা আর হয় না। আচ্ছা, কি হয় এখানে? এটা হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোমটা কি বলছিলাম আমরা, নেফ্রোটিক সিনড্রোম, আর এটা হচ্ছে অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক আই, ঠিক আছে, ওটা ছিল ও, এটা হচ্ছে আই, নেফ্রাইটিক সিনড্রোম। এখানে কি হয়? সাডেন অনসেট অফ গ্রস হিমাচুরিয়া, ইডিমা, হাইপারটেনশন এবং রেনাল ইনসাফিসিয়েন্সি। দেখো এখানে কিন্তু রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু রেনাল ইনসাফিসিয়েন্সি ছিল না, হাইপারটেনশন ছিল না, হিমাচুরিয়া ছিল না। দুই জায়গার মধ্যে কমন কোনটা? ইডিমা। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশনটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমেও ইডিমা এবং স্ক্যান্টি মিকচুরেশন, এখানেও কিন্তু ইডিমা, স্ক্যান্টি মিকচুরেশন। সাথে কি বলবে? সাথে বলবে যে তার ইউরিনের কালারটা অল্টার্ড। হ্যাঁ, কি কালার বলবে? কোকা কোলা কালার। আমরা সাধারণত বলি এটা কোলা কালার, মানে আমরা যে কোক খাই কোকের কালার হয়েছে। তারপরে হাইপারটেনশন থাকবে, আমি এক্সামিনেশন করে হাইপারটেনশন পাবো, আর ইনভেস্টিগেশন করলে আমি তার রেনাল ইনসাফিসিয়েন্সি পাবো। আবারও বলি আমি, গ্রস হিমাচুরিয়া, ইডিমা, হাইপারটেনশন এন্ড রেনাল ইনসাফিসিয়েন্সি, এই চারটা। হিমাচুরিয়া কিন্তু থাকতেই হবে, গ্রস যদি না থাকে মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া থাকতেই হবে, না থাকলে কিন্তু আমরা এটাকে এপিএসজিএন বলবো না। হাইপারটেনশনও থাকে, ইডিমা তো থাকেই, আর রেনাল ইনসাফিসিয়েন্সি কিন্তু সব ক্ষেত্রে থাকে না, একটা স্মল পার্সেন্টেজে থাকেই না, আর কোনোটাতে থাকে, কোনোটাতে আবার। এই এজিএন এর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটার প্রেজেন্টেশনটা খুব ওয়াইড স্পেকট্রাম। ধরো অনেক সময় আননোটিসড থেকে যায়, ছোট বাচ্চা পেশাব করছে, কখন হাই কালার পেশাব করছে বলতেই পারে না। হ্যাঁ, খুব একটা ইডিমা হয় না, হাইপারটেনশন না মাপলে তো আর বাচ্চার তো আর ব্লাড প্রেশার কেউ না মাপলে বুঝতে পারবে না হাইপারটেনশন। রেনাল ইনসাফিসিয়েন্সি সেটা আননোটিসড থেকে যায়, খুব অল্প। আবার অন্যদিকে তোমার একটা স্পেকট্রাম যদি তুমি চিন্তা করো, জাস্ট মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া উইদাউট এনি ইনসাফিসিয়েন্সি, হাইপারটেনশন থাকতে পারে আননোটিসড, সেখান থেকে তার একদম সিভিয়ার হতে পারে। সিভিয়ার কি? একদম আরপিজিএন, এই এজিএন হয়ে সে একেবারে রেনাল ফেলিওর, ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে, এবং ডায়ালাইসিস দিয়েও বাঁচানো না যেতে পারে, মারাও যেতে পারে। এরকম এর স্পেকট্রামটা খুব ভ্যারিড, খুব মাইল্ড প্রেজেন্টেশন হতে পারে, আবার একেবারে লাইফ থ্রেটেনিং প্রেজেন্টেশনও হতে পারে। ঠিক আছে, সংক্ষেপে যেটা বলবো আমি, যে খুব মাইল্ড প্রেজেন্টেশন থেকে শুরু করে একদম লাইফ থ্রেটেনিং, মারা যেতে পারে, তার কিডনি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।
এই এজিএন হওয়ার কারণে তার ক্রনিক কিডনি ডিজিজও হতে পারে, রেসিডুয়াল কিডনি ফাংশন ইয়ে হয়ে। আচ্ছা, এখন কিভাবে হচ্ছে ইটিওপ্যাথোজেনেসিসটা? এটা হচ্ছে একটা ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ডিজিজ। ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ডিজিজ, দেখো এই কথাগুলো কিন্তু একদম কিওয়ার্ড। যেমন ধরো ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, আর নেফ্রোটিক সিনড্রোমে কি ছিল? পারমিবিলিটি বেড়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে এটা ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ডিজিজ। কখন হয়? ফলোইং ইনফেকশন ইন দ্য স্কিন অর থ্রোট বাই সার্টেন নেফ্রাইটোজেনিক স্ট্রেন। স্কিনে হচ্ছে 49 আর থ্রোটে হচ্ছে 12। আমরা এটাকে বলি আমরা গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, এই গ্রুপে বিটা হিমোলাইটিক দিয়ে স্ট্রেপ্টোকক্কাই দিয়ে তার একটা ইনফেকশন হবে, সিম্পল একটা ইনফেকশন। ধরো স্ক্যাবিজ, স্ক্যাবিজ না, ঠিক আসলে স্ক্যাবিজ তো হয় সার্কোপটিস স্ক্যাবি দিয়ে, হ্যাঁ। আর এখানে স্ক্যাবিজ হওয়ার পরে তার একটা তোমার সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এই যে 49 স্ট্রেন দিয়ে, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে। অথবা ছোট হতে পারে বাই 12, এই যে 12 নম্বর স্ট্রেন যেটা, সেটা দিয়ে। কি ব্যাকটেরিয়াটা? গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। বারবার বলতেছি কিন্তু আমি এই কথাগুলো, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। এটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে স্ট্রেপ্টোককাস পায়োজেন দিয়ে হয় এটা? এটা দিয়ে, এই যে গ্রুপ, হ্যাঁ, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে, জিএবি, এই যে, হ্যাঁ, এটা দিয়েই হয়। এটার এই ইনফেকশনের পরে কি হয়? এখানে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। ব্যাকটেরিয়া অ্যান্টিজেন ঢুকলো, তো এটার রেসপন্সে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। তারপর এই অ্যান্টিজেন অ্যান্টিবডিটা একটা কমপ্লেক্স ফর্ম করে। এই কমপ্লেক্সটা গিয়ে কি করে? গ্লোমেরুলাসের যে বেসমেন্ট মেমব্রেন, সেখানে গিয়ে ডিপোজিশন হয়। ডিপোজিশন হওয়ার পরে কি হয়? এখানে গ্লোমেরুলার ইনফ্লামেশন হয় এবং কমপ্লিমেন্ট কাসকেডটা অ্যাক্টিভেটেড হয়। ফলে কি হয়? এখানে তোমার বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেল আসে। তারপর সেল আসলে পরে কি করে? সে বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ করে, এখানে প্রলিফারেশন হয়, হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেনটা একটু ঠিক হয়। এই যে এই ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এর এই যে সাবসিকুয়েন্টলি যে ঘটনাগুলো ঘটে, তারপর কি হয়? রিডিউসড রিনাল ব্লাড ফ্লো হয়। এখানে ব্লাড ফ্লোটা কমে এবং জিএফআরটা কমে যায়। এখানে মেইন প্যাথোলজি যেটা, সেটা হচ্ছে জিএফআরটা কমে যায় এবং অলিগিউরিয়া হয়। অলিগিউরিয়া তার মানে হচ্ছে আমরা যেটা বলছিলাম, স্ক্যান্টি মিকচুরেশন হয়। বুঝছে? ক্যামস্কেনার ইউছে মানে এখন যেহেতু তার জিএফআর কমে যাচ্ছে, তার মানে কিডনি তার কাজটা ঠিকমতো করতে পারছে না। তখন কি হবে? তখন এখানে অ্যাকুমুলেশন অফ ওয়াটার, ইলেকট্রোলাইট, টক্সিক ম্যাটেরিয়াল, অ্যাসিড ইন দ্য বডি লিডিং টু অ্যাসিডোসিস, অ্যাজোটেমিয়া এন্ড হাইপারক্যালিমিয়া। এবং এখানে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কিন্তু ওভারলোড হবে, যার কারণে হাইপারটেনশন হবে। একটু ভালো করে দেখো, আমাকে না বুঝলে বলো। এটা বুঝার পরে আমি অন্য স্লাইডে যাব। ম্যাডাম, ইন্ট্রাভাস্কুলার ভলিউম ওভারলোডের কারণটা একটু বলুন। কারণ ইয়ে হচ্ছে না, তার ব্লাড ফ্লো, কিডনিতে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তার তো মানে ভলিউম ওভারলোড হচ্ছে। কিডনিতে ব্লাডটা যেতে পারছে না, ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা বেড়ে যাচ্ছে তার, এজন্য হাইপারটেনশন হচ্ছে। বুঝে গেছে? এখানে তো ইডিমাও আছে ম্যাম, তাহলে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কিভাবে বেড়ে যাচ্ছে? কি হচ্ছে এখানে? এই যে এজিএনওতে ইডিমাও হয়, ঠিক না হ্যাঁ, ম্যাম? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইন্ট্রাভাস্কুলার ও, ভলিউমটা এখানে তো ইডিমা হচ্ছে তোমার এই যে ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়ার কারণে। হ্যাঁ, তুমি একটু ইমাজিন করো, তোমার ব্লাড ভেসেলের ভেতরে ব্লাডের ইয়েটা, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি, ঠিক আছে। এখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেশি হয়, তখন ওই প্রেশারের কারণে ফ্লুইডটা ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে, এবং এখানে কিন্তু ইডিমাটা কম হয় দেন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে কি হয়? কলয়েড অস্মোটিক প্রেশারটা কম, যার কারণে বেশি বেশি ফ্লুইড যায় ইন্টারস্টিশিয়াল স্পেসে। আর এখানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি, এখান থেকে এটা নেফ্রোটিক সিনড্রোমের তুলনায় কম ইডিমা হয় এখানে।
ম্যাম এখানে রেনাল ব্লাড ফ্লোটা কেন কম হচ্ছে? ওই যে তোমার এই যে প্রথম স্লাইডটা এই যে দেখো, তার তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যেটা, সেটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিশন হচ্ছে। ডিপোজিশন হওয়ার কারণে এখানে ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশন হচ্ছে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হচ্ছে। তো যেখানে ইনফ্লামেশন হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, সেখানে আলটিমেটলি কি হবে, বিভিন্ন ধরনের সেল আসবে, সাইটোকাইন রিলিজ করবে, করে এই জায়গার মধ্যে তোমার কিছু প্রলিফারেশন হবে। এই মানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা এটা ক্রস করেই তো তোমার ইয়ে হইতে হয়। আমাদের কি হয়, কিডনির অ্যানাটমিটা একটু চিন্তা করো, এফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড ঢুকে, তারপর ইফারেন্ট আর্টেরিওল দিয়ে এই ব্লাডটা ফিল্টার্ড হয়ে বের হয়ে আসে। এটা হবে না, না হওয়ার কারণে তার ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা মানে বেড়ে যায়। ব্লাডটা তার তার তো ইয়ে হয়, কিডনি দিয়ে ব্লাড যেতে পারছে না, সে যতটুকু পানি খায়। আমাদের কি হয়, আমরা নর্মালি যেমন ধরো আমি 1 লিটার পানি খাচ্ছি, হ্যাঁ, আমরা যখন 1 লিটার পানি খাই, আমাদের এই 1 লিটার পানি কি হয়, ইউরিন দিয়ে বের হয়ে যায়, তাই না? ভলিউম যেটা সেটাই থাকে। কিন্তু এজিএনএ হয় কি, এই অলিগিউরিয়া হওয়ার জিএফআর কমার কারণে এই পানিটা বের হতে পারে না, এই জন্য ইন্টারভাস্কুলার ভলিউমটা বেড়ে যায়, ওভারলোড হয়। একটু চিন্তা করো, একটু দেখো বুঝতে পারতেছো কিনা। এবং এখানে কিন্তু তোমার কিডনি ইনজুরি হয়। কিডনি ইনজুরি হয় কারণ ওই যে তোমার ইনফ্লামেশন হচ্ছে বেসমেন্ট মেমব্রেনে। নেফ্রোটিক সিনড্রোমে কি বলছিলাম, যে পারমিবিলিটি বাড়ছে, কিন্তু তার কিন্তু কিডনিতে কোনো ইনজুরি হচ্ছে না। কিডনির যে পোডোসাইটের ফুড প্রসেসটা একটু অল্টার্ড হওয়ার কারণে তার পারমিবিলিটি বাড়ছে, কিন্তু গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার যে এন্ডোথেলিয়াম, গ্লোমেরুলার যে এপিথেলিয়াম, সেগুলো কিন্তু ইনট্যাক্ট থাকছে, কোনো ইনজুরি নাই, যার কারণে ওখানে কোনো হিমাচুরিয়া নাই। হ্যাঁ, কিন্তু এজিএনএ কি হচ্ছে, এজিএনএ তার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হচ্ছে, ইনফ্লামেটরি সেল আসতেছে। এখানে যদি কিডনি বায়োপসি করা হয় তখন কিন্তু চেঞ্জ পাওয়া যায়। এখানে যদি কিডনি বায়োপসি করা হয় তখন কি হয়, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেনে যে এপিথেলিয়াল সাইড আছে সেখানে কিন্তু ডিপোজিট পাওয়া যায়, ইনফ্লামেটরি ডিপোজিট পাওয়া যায়। তারপরে পলিমর্ফ নিউক্লিয়ার লিউকোসাইট পাওয়া যায় ক্যাপিলারি লুমেনের মধ্যে, হ্যাঁ, যেটা নেফ্রোটিক সিনড্রোমে পাওয়া যায় না। নেফ্রোটিক সিনড্রোম বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাচ্চাদের মিনিমাল চেঞ্জ ডিজিজ। মিনিমাল চেঞ্জ ডিজিজে কিন্তু সেকেন্ডারি কজগুলোতে কিন্তু আমরা পাবো, কিন্তু বাচ্চাদের যেটা হয় কমনলি মিনিমাল চেঞ্জ ডিজিজ, সেটাতে কিন্তু কিডনি বায়োপসি করলে তেমন কোনো চেঞ্জ পাওয়া যায় না, শুধুমাত্র কিছু মেসেঞ্জিয়ামে একটু সামান্য চেঞ্জ, তাও খুব অল্প। ম্যাডাম এখানে দুইটা চেঞ্জের কথা কি বলছেন ম্যাডাম, যে কিডনি বায়োপসিতে? এখানে কিডনি বায়োপসি করলে এজিএনএ এখানে ইয়ে পাওয়া যাবে, ডিপোজিট পাওয়া যাবে। ওই যে তোমরা কালকে বলছি আমি, আমাদের যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার, সেখানে 3টা লেয়ার, মাঝখানে হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, একদিকে হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার, একদিকে হচ্ছে এপিথেলিয়াল লেয়ার। তো এখানে এই এপিথেলিয়াল লেয়ার যেটা, সেখানে আমরা ডিপোজিট পাওয়া যাবে, ইনফ্লামেটরি ডিপোজিট। এটা তোমাদের এগুলা এত ডিপে তোমাদের জানার দরকার নেই, তোমরা শুধু একদম সোজা সাপটা প্যাথোজেনেসিসটা একটু বুঝো। আবার বলি আমি, তার কি হচ্ছে স্ট্রেপ্টোককাস পায়োজেন্স যেটাকে বলতেছো তোমরা, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোককাস, সেটা দিয়ে প্রথমে ইনফেকশন হচ্ছে, তার ইনফেকশন হয়ে গেল, হ্যাঁ, হওয়ার পরে কি হয়, একটা ইনফেকশন হওয়া মানেই তো হচ্ছে অ্যান্টিজেন ঢোকা শরীরের ভেতরে। আমরা জানি যখনই অ্যান্টিজেন ঢুকে, সেই অ্যান্টিজেনের এগেনস্টে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। আচ্ছা, এখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কি করে, একটা ইমিউন কমপ্লেক্স ফর্মেশন করে। অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা ইমিউন কমপ্লেক্স ফর্মেশন করে। এই ইমিউন কমপ্লেক্স কি করে, গিয়ে ডিপোজিশন হয় গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে। তো যেহেতু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, সেখানে এই ডিপোজিশন হওয়ার কারণে কি হবে, এখানে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। তো যেখানে ইনফ্লামেশন হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, সেখানে কি হবে, কিছু ইনফ্লামেটরি চেঞ্জ। ইনফ্লামেটরি চেঞ্জ তোমরা প্যাথোলজিতে পড়ছো, বিভিন্ন ধরনের সেল আসবে, বেসমেন্ট মেমব্রেনটাতে ইনজুরি হবে, হ্যাঁ, কিডনি ইনজুরি হবে, যার কারণে আমরা এখানে ইউরিন আরি করলে আরবিসি পাই, আমরা আরবিসি কাস্ট পাই, যেটা আমরা নেফ্রোটিক সিনড্রোমে পাই না। এবং এই
ঘটনাগুলোর কারণে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, ইনফ্লামেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এর জন্য কি হয়, রেনাল ব্লাড ফ্লোটা তখন কমে যায়। আমরা যে জিএফআরটা যতটুকু হওয়ার কথা সেই জিএফআরটা হয় না। না হলে কি হবে, আমাদের ইন্ট্রাভাস্কুলার মানে আমাদের কি হয়, আমরা যে কিডনির কাজ কি, কিডনির কাজই তো হচ্ছে আমাদের বডির যে টক্সিক ম্যাটেরিয়াল গুলো সেগুলো বের করে দেওয়া। আমরা যে পানিটা খাচ্ছি সেই পানিটা কিন্তু কিডনির মাধ্যমে বের হয়ে যাচ্ছে ইউরিন হিসেবে, সেটা হতে পারছে না। এগুলো না হওয়ার কারণে কি হয়, ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা বেড়ে যায়, তারপর এই ওয়াটারটা অ্যাকুমুলেশন হয়, ওয়াটারটা বের হতে পারছে না। ইলেকট্রোলাইট যেগুলো বের হয়ে যাওয়ার, যেমন ধরো পটাশিয়াম এক্সক্রিশন হয়ে যাওয়ার কথা, পটাশিয়ামটা বের হতে পারছে না, সো দেয়ার ইজ হাইপারক্যালিমিয়া। তারপর টক্সিক ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো বের হয়ে যাওয়ার কথা, বের হয় না। অ্যাসিড বের হয় না, মানে সিক্রেশন এগুলা হ্যাম্পার্ড হয়, যার কারণে কি হয়, এখানে অ্যাসিডোসিস হয়, অ্যাজোটেমিয়া হয় এবং হাইপারক্যালিমিয়া। ঠিক আছে, বুঝছো তোমরা? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা হ্যাঁ। প্রশ্ন। হ্যাঁ বলো। ম্যাম, আমার মনে হচ্ছে কি এখানে কি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন না মেকানিজম না অ্যাক্টিভেট হওয়ার না, কথা এখানে না? হবে না। কেন হবে বলো? ম্যাম, কারণ কিডনি তো নরমালি একটা কনস্ট্যান্ট গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মেইনটেইন করতে চায়, মানে এটা তো হোমিওস্ট্যাটিক মেকানিজম। তো এখন ও যখন দেখবে যে রেনাল ব্লাড ফ্লো কম, মানে ব্লাড প্রেশারটা কম, রেনাল ব্লাড ফ্লো কম, রেনাল আর্টারি দিয়ে মানে ব্লাড প্রেশারটা মানে ব্লাড ফ্লো কম, সো ব্লাড ফ্লো কম হলে ওটা তো ওইভাবে ইন্টারপ্রেট করবে যে আমার তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কনস্ট্যান্ট রাখতে হবে। তো এই জন্য এটা হয় কি, তোমার নেফ্রোটিক সিনড্রোমে যে কারণে রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, সেটা হচ্ছে যে ওখানে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কন্ট্রাকশন হয়। ঠিক আছে, কন্ট্রাকশন হওয়ার কারণে আমাদের যখনই ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কম হবে তখনই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। কিন্তু এখানে কিন্তু ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কম না, এখানে হচ্ছে তার জিএফআরটা কম। জিএফআর মানে আমি বলতে চাচ্ছিলাম কি, মানে রেনাল ব্লাড ফ্লো তো যখনই কম হয় আমরা দেখি যে মানে জিএফআর অটো রেগুলেশনের একটা পার্ট হিসেবে কিডনি মানে চায়, মানে কিডনি মনে করে যে ওর ব্লাড ফ্লোটা রিস্টোর করতে হবে, মানে তো ব্লাড ফ্লোটা বাড়ানোর জন্য ও রেনিন রিলিজ করে, এরপর মানে না, কিন্তু এখানে তো তোমার না, এটা জন্য ওদের মানে ম্যাম এখানে কি ওয়াটার ইলেকট্রোলাইট অ্যাকিউমুলেশনটা খালি এই কারণেই হচ্ছে? কারণ এই কারণেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে এখানে তো তোমার শোনো, রেনিন সিক্রেশনটা কখন হবে, যখন রেনাল ব্লাড ফ্লো কেন কম, যখন তো ইন্ট্রাভাস্কুলার ভলিউম কন্ট্রাকশনের কারণে। ঠিক আছে, এখানে তো ইন্ট্রাভাস্কুলার ভলিউম কন্ট্রাকশন না, যথেষ্ট শরীরে তার ঠিক আছে, তার ভাস্কুলার স্পেসে যথেষ্ট ব্লাড আছে, কিন্তু এই যেহেতু বেসমেন্ট মেমব্রেনে ইনফ্লামেশন হচ্ছে সেটার জন্য। হ্যাঁ বলো। এখানে মনে হয় ম্যাডাম শুধু ফিল্ট্রেশনেই প্রবলেম ম্যাডাম। হ্যাঁ, শুধু ফিল্ট্রেশনের প্রবলেম, মানে না আর কি, ব্লাডের পরিমাণটা কম না, এটা হচ্ছে যে যেহেতু তার বেসমেন্ট মেমব্রেনটা ইনজিওর্ড, ইনফ্লামড, বুঝতে পারতেছো? জি ম্যাম। হ্যাঁ, আমাদের ইয়েটা চিন্তা করো, অ্যানাটমিটা চিন্তা করো, এফারেন্ট আর্টেরিয়াল দিয়ে যাচ্ছে, তারপর গ্লোমেরুলাসে যাচ্ছে, তারপর এখানে ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে বের হয়ে আসতেছে। ব্লাড তো যাচ্ছে, কিন্তু ব্লাডটা ওই গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হতে পারছে না। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটাই ঠিক, ফিল্ট্রেশন হতে পারছে না, কারণ ওই ইয়েটা ইনজিওর্ড, ইনফ্লামড, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা, ফিল্ট্রেশন ব্যারিয়ার যেটা সেটাতে ইনফ্লামেশন, এই জন্য এখানে রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমটা হচ্ছে না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। জি ম্যাম, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, না হলে তুমি ওই যে কমপ্লিকেশন গুলো যে হচ্ছে সেটা বুঝতে পারবে না। জি ম্যাম, জি বুঝতে পারছি ম্যাম। এখানে রেনাল পারফিউশন প্রেশারটা ঠিক আছে, বুঝতে পারছো? রেনাল পারফিউশন প্রেশারটা যখন চেঞ্জ হবে তখন রেনিন সিক্রেশন হয়। এখানে পারফিউশন প্রেশার ঠিক আছে, কিন্তু যেহেতু জিবিএমটা ইনফ্লামড সেজন্য মানে হতে পারছে না। এই জন্য এখানে রেনিনটা সিক্রেশন হয় না, কিন্তু নেফ্রোটিক সিনড্রোমে রেনিন সিক্রেশন হয়, অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। এখানে ইডিমার কারণ হচ্ছে
রেজড ইন্ট্রাভাস্কুলার ভলিউম। আর ওখানে হচ্ছে ইডিমার কারণ কি, রিডিউসড কলয়েড অসমোটিক প্রেশার। ঠিক আছে, আমি তাহলে ক্লিনিক্যাল ফিচারে যাই। আমি কিন্তু আবার ব্যাক করব, তোমাদেরকে র্যান্ডমলি ধরবো প্যাথোজেনেসিসটা, ঠিক আছে? আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারটা দেখো, এখানে এইজটা কিন্তু 5 to 12 ইয়ার্স এবং 3 বছরের আগে কিন্তু আনকমন, যদিও আমরা এখন পাই। আমি সেদিনও ওয়ার্ডে একটা ছোট একটা বাচ্চা দেখি যে এজিএন নিয়ে আসছে, ছোট, ধরো 3.5 বছর। তো আনকমন, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে একটা জিনিস মনে রাখবা, একদম ক্লিয়ার কাট কোনো কথা নাই কিন্তু, যেটা অসম্ভব 5 বছরের নিচে তা না কিন্তু। সবসময় আমরা একটা কথা বলি যে ইউজুয়ালি 5 to 12 ইয়ার্স। আচ্ছা, এখানে হিস্ট্রিতে সে কি দিবে, একটা স্কিন বা থ্রোট ইনফেকশনের হিস্ট্রি দিবে। 1 to 6 আসলে বেশি হয়ে গেছে, এটা 1 to 4 উইকস বিফোর দেয়। এবং যদি স্কিন ইনফেকশন হয় তাহলে একটু বেশি সময় লাগে। থ্রোট ইনফেকশনে কিন্তু 2 সপ্তাহ পরে নিয়ে আসে। এখানে স্কিন ইনফেকশনটা কমন বেশি। এই যে সিভিয়ারিটি, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলছি, সিভিয়ারিটি ভ্যারিজ ফ্রম অ্যাসিম্পটোম্যাটিক মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া উইথ নর্মাল রেনাল ফাংশন টু গ্রস হিমাচুরিয়া উইথ অ্যাকিউট রেনাল ফেলিওর। এই কথাটার মানে বুঝছো কিনা বলো, না বুঝে থাকলে আমাকে। এই কথাটার মানে বুঝছো কিনা, যে তার এজিএন হলো, তার একটা স্ট্রেপ্টোককাল ইনফেকশন হলো, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলো, হয়ে খুব একটা বেশি সাইন সিমটম হবে না। মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া মানে আমি ইউরিন আরই করলে আরবিসি পাবো, ইউরিনের কালার দেখে খুব একটা চেঞ্জ হবে না এবং তেমন কোনো সিমটম থাকবে না, যে স্ক্যান্টি মিউটেশন সেটা নোটিস করার মতো না, এবং রেনাল ফাংশন নর্মাল। এইটুকু প্রেজেন্টেশন হতে পারে। আবার গ্রস হিমাচুরিয়া, একেবারে লাল পেশাব যাচ্ছে, সাথে তার সিরাম ক্রিয়েটিনিন করে দেখলাম যে অনেক বেশি সিরাম ক্রিয়েটিনিন। হ্যাঁ, এরকমও প্রেজেন্টেশন হতে পারে। তার রেনাল ফাংশন একেবারেই হ্যাম্পার, ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। হ্যাঁ, তার সিভিয়ারিটিটা ওয়াইড স্পেকট্রাম অফ সিভিয়ারিটি। এবং পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে, ইডিমা, হাইপারটেনশন, অলিগিউরিয়া, হার্ট ফেলিওর, এনকেফালোপ্যাথি। দেখো ইডিমা কেন হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ার কারণে ইডিমা হচ্ছে। এখানে কিন্তু আগে স্ক্যান্টি মিক্সচুরেশন হয়, আগে স্ক্যান্টি মিক্সচুরেশন হয়, কারণ তার তো ওই যে জিএফআর হতে পারছে না, কমে যাচ্ছে জিএফআর। এরপরে হাইপারটেনশন হয়, এরপরে ইডিমা, অলিগিউরিয়া, এরপরে ইডিমা হয়, হাইপারটেনশন হয়, হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর আর এনকেফালোপ্যাথি হচ্ছে তার কমপ্লিকেশন। হার্ট ফেলিওরে কি ফিচার নিয়ে আসবে, যদি হার্ট ফেলিওর ডেভেলপ করে, সে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে। আমরা এক্সামিনেশন করলে কি পাবো, এক্সামিনেশন আমরা যদি হার্ট ফেলিওর নিয়ে আসে, হার্ট ফেলিওরিতে শ্বাসকষ্ট, হার্ট ফেলিওর সাইন সিমটম হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আসে। তো শ্বাসকষ্টতে একটা বাচ্চা, অ্যাজমার বাচ্চাও শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো? ডিফারেন্সিয়েট করবো যে এজিএন এর জন্য যদি হার্ট ফেলিওর ডেভেলপ করে, তো সে কিন্তু হিস্ট্রি দিবে যে তার বাচ্চার একটা অল্প অল্প প্রস্রাব হচ্ছিল, তারপরে একটু ফুলে গিয়েছিল, তারপর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। তুমি যখন ব্লাড প্রেশার মেজার করতে যাবা তখন ব্লাড প্রেশারটা বেশি পাবা। আর এরপর যদি তার ইউরিনটা একটু দেখার চেষ্টা করো যে আপনি পেশাব একটু জমাবেন, অনেক সময় এত অলিউরিয়া থাকে পেশাব জমাইতে পারে না, একটুও যদি কালেক্ট করে দেখবা যে ইউরিনের কালারটা হাই কালার, কোকা কোলা কালার। তাহলে কি সিমটম এজিএন এর? ইডিমা, হাইপারটেনশন, অলিগিউরিয়া, হার্ট ফেলিওর, এনকেফালোপ্যাথি। এনকেফালোপ্যাথির কি ফিচার নিয়ে আসতে পারে? এনকেফালোপ্যাথির ফিচার সে এসে সিম্পলি বলতে পারে যে আমার হেডেক হচ্ছে, হেডেক হচ্ছে, কনভালশন, আনকনসিয়াস, এগুলো হচ্ছে এনকেফালোপ্যাথির ফিচার। কিছু নন স্পেসিফিক সিমটম থাকে, যেমন ম্যালেজ, লেথার্জি, অ্যাবডোমিনাল পেইন, ফ্ল্যাঙ্ক পেইন। আচ্ছা, এই এজিএনএও কিন্তু তার নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করতে পারে লেস দেন 5% কেসে। তার মানে কি, মানে তার প্রোটিন বেশি বেশি গিয়ে 3+ বা 4+ প্রোটিন ইউরিয়া অনেক সময় হয়। কারণ এখানে মনে রাখবা এজিএনএ কিন্তু তার রেনাল ইনজুরি হচ্ছে, গ্লোমেরুলার ইনজুরি হচ্ছে। আমরা কি কি ইনভেস্টিগেশন করব? আমরা প্রথমে একটা ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। করলে কি পাবো? এখানে আরবিসি পাবো, আরবিসি কাস্ট পাবো, প্রোটিন ইউরিয়া পাবো। এখানে প্রোটিন ইউরিয়া কিন্তু 2+ এর বেশি হয় না, সাধারণত 2+ এর বেশি হয় না। একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, করলে হিমোগ্লোবিন মাইল্ডলি রিডিউসড থাকবে, কারণ কি এখানে হিমোডাইলুশন হয়, যেহেতু ভাস্কুলার ভলিউমটা বেশি,
একটু, এজন্য হিমোডাইলুশনের কারণে হিমোগ্লোবিন মাইল্ডলি রিডিউসড থাকবে। আমরা যদি সিরাম C3 লেভেল করি এটা কম থাকবে, এবং এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থাকবে, যেমন ধরো এসও টাইটার যদি করো সেটা রেজড থাকবে, ট্রটসব কালচার যদি করা হয় সেটা পজিটিভ পাওয়া যেতে পারে, অথবা পজিটিভ স্ট্রেপ্টোজাইম টেস্ট। সিরাম ইলেকট্রোলাইট করি কেন? কমপ্লিকেশন দেখার জন্য, হাইপারক্যালিমিয়া, অ্যাসিডোসিস আছে কিনা দেখার জন্য। সিরাম ক্রিয়েটিনিন অবশ্যই করতে হবে, কারণ তার এখানে রেনাল ফাংশনটা ইম্পেয়ার্ড হতে পারে, এই জন্য সিরাম ক্রিয়েটিনিন বাড়লো কিনা এটা দেখতে হবে। চেস্ট এক্সরে করবো। চেস্ট এক্সরে কেন করবো? যদি তার হার্ট ফেলিওরের ফিচার থাকে দেন আমরা চেস্ট এক্সরে করবো। এখানে কিন্তু নিউমোনিয়া দেখার জন্য আমরা চেস্ট এক্সরে করবো না, এখানে কিন্তু পালমোনারি ইডিমা থাকবে। গতকালকে যে জিজ্ঞেস করছিলা, এখানে কিন্তু পালমোনারি ইডিমার ফিচার থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, ইনভেস্টিগেশন হচ্ছে আমরা ইউরিনারি করব, সিবিসি করব, সিরাম C3 লেভেল করব, এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দেখার জন্য এসও টাইটারটা করব, সিরাম ইলেকট্রোলাইট করব, সিরাম ক্রিয়েটিনিন করব, এবং হার্ট ফেলিওর ফিচার থাকলে চেস্ট এক্সরে করব। এটা কনফার্ম করতে হলে এজেন্টটা আসলে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি বেশি, আর সাথে ইউরিন আরিটা আমাদেরকে হেল্প করে ডায়াগনোসিসে। এরপরে যদি আমাদের সন্দেহ থাকে দেন আমরা C3 লেভেলটা করতে পারি। এজিএন এর C3 লেভেলটা কম থাকে। অনেক সময় নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম দুইটা খুব বর্ডার লাইন থাকে, বোঝা যায় না, তখন আমরা এই C3 লেভেলটা করি। আর 24 আওয়ার যদি সন্দেহ থাকে 24 আওয়ার ইউরিনারি টোটাল ফিটিং করি। এগুলো তোমাদের লাগবে না। What are the complications of AGN? Hypertensive encephalopathy, heart failure, hyperkalemia, hyperphosphatemia, hypocalcemia, acidosis, seizure, acute renal failure. These are the complications of acute post-streptococcal glomerulonephritis. তো এই কমপ্লিকেশন নিয়ে যখন আসে তখন কি কি সাইন সিমটম থাকবে? যেমন এনকেফালোপ্যাথি যদি তার ডেভেলপ করে কমপ্লিকেশন, তোমার কাছে আসার আগেই যদি, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই যদি এটা ডেভেলপ করে, তখন সে অনেক সময় সে আনকনশিয়াস অবস্থায় নিয়ে আসে কিন্তু হাসপাতালে, দেরি করে। তো এই এজিএন এর ইটসেলফ, এজিএন এর যে সাইন সিমটম ওগুলো তো মাইল্ড, স্ক্যান্টি মিচুরেশন, ইডিমা, হিমাচুরিয়া, এগুলো নিয়ে আমাদের গ্রামে গঞ্জের মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে খুব একটা হাসপাতালে কি আসে ধরতেই পারে না, বুঝতেই পারে না। যখন কমপ্লিকেশন ডেভেলপ করে তখন তারা খুব অজ্ঞান হয়ে গেল তার বাচ্চাটা, তখন কিন্তু সে দৌড়াদৌড়ি করে বাচ্চাটাকে নিয়ে আসবে। কিন্তু তোমাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে যে, আমি বারবার বলতেছি তোমরা কিন্তু এই পেশেন্ট গুলা পাবে যখন তোমাদের কিন্তু আর বেশি দিন বাকি নাই, 5th এর ফাইনাল পাস করেই ইন্টার্নি শেষ করবা, করেই কিন্তু উপজেলাতে চাকরি করতে যাবা, এগুলা পেশেন্ট পাবা কিন্তু। হ্যাঁ, আনকনশিয়াস পেশেন্ট, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এগুলোও আনকনশিয়াসনেস নিয়ে আসবে। আবার এই যে এজিএন উইথ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, এগুলোও কিন্তু আনকনশিয়াসনেস নিয়ে আসবে। আমাদের ওয়ার্ডে কিন্তু আনকনশিয়াস বাচ্চা আসে, আমাদের ইন্টার্ন যখন দেখে সে মনে করে কি এনকেফালাইটিস হয়েছে, সে এনকেফালাইটিসের ট্রিটমেন্ট দেয়। পরে আমরা আমাদের সিআইএমওরা যখন দেখতে যাই, ব্লাড প্রেশারটা মেপে দেখে যে ব্লাড প্রেশারটা অনেক বেশি। তারপর যখন মাকে বলে যে একটু দেখান তো বাচ্চার ইউরিনটা, একটু দেখান তো জমায়, তখন দেখা যায় যে ইউরিনটা হাই কালার। তখন সে বুঝতে পারে যেটা এই আনকনশিয়াসনেস নট ডিউ টু মেনিনজাইটিস অর এনকেফালাইটিস, ইট ইজ ডিউ টু এজিএন উইথ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। ঠিক আছে। হার্ট ফেলিওর, হার্ট ফেলিওরের কি ফিচার? হার্ট ফেলিওর ফিচার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া। তো এই ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া তো আরো অনেক কিছুতে হতে পারে। তার কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলেও কিন্তু হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে। তার যদি তোমার অ্যাজমা থাকে সেখানেও কিন্তু সে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। কিন্তু আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? এখানেই কিন্তু হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হিস্ট্রি নিলে দেখবো যে এখানে সে একটা হিস্ট্রি দিবে যে তার জেনারেলাইজড সোয়েলিং, অলিগিউরিয়া বা স্ক্যান্টি মিচুরেশন, হাই কালার্ড ইউরিন, এটার হিস্ট্রি যখন দিবে তখন আমরা বুঝবো যে তার ডায়াগনোসিস হচ্ছে এজিএন উইথ হার্ট ফেলিওর। এবং হার্ট ফেলিওরটা এত সিভিয়ার পর্যায়ে যায় যে অনেক সময় শক ডেভেলপ করে। শক যখন নিয়ে আসে তখন কিন্তু আমাদের ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট, তখন আমাদেরকে আগে তার ব্লাড প্রেশারটা বাড়াতে হয়, তারপরে এজিএন এর ম্যানেজমেন্ট দিতে হয়। হাইপারক্যালিমিয়া, কেন হাইপারক্যালিমিয়া? হাইপারক্যালিমিয়া কারণ পটাশিয়ামটা সে এক্সক্রিশন করতে পারছে না। ম্যাম শকটা কেন হবে?
শক হবে কারণ তার তো হার্ট ফেলিওর, বেশি ভলিউম ওভারলোডের কারণে হার্টটা ঠিকমতো পাম্প করতে পারে না। তো হার্ট যখন ঠিকমতো পাম্প করতে পারবে না, তখন আমাদের যে টার্গেট অর্গান গুলো, ব্রেন, কিডনি, হার্ট, এগুলোতে আমাদের কি হবে, ব্লাড সাপ্লাই কমে যাবে। সো শক নিয়ে আসবে। শক নিয়ে আসলে কি হবে দেখো, এজিএন এর ইউজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে কিন্তু হাইপারটেনশন, কিন্তু শক যদি নিয়ে আসে তখন আমরা কিন্তু বিপি মেজারই করতে পারি না। শকের পেশেন্ট গুলা কিন্তু খারাপ থাকে, আমরা এগুলা বাঁচাইতে পারি না, খুব কম ক্ষেত্রেই কিন্তু সেভ করা যায়। এর জন্য দেখো আগে আগে ইয়ে করলে কিন্তু, ম্যানেজ করলে কিন্তু এগুলো খুব সুন্দর ভালো হয়ে যায়। যখনই কমপ্লিকেশন গুলো নিয়ে আসে তখনই আমাদেরকে ট্রিটমেন্ট করাটা কঠিন হয়ে যায়। ম্যাম, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি আর নরমাল এনকেফালোপ্যাথির ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে কি পার্থক্য আছে ম্যাডাম, বেসিক কোনো? তুমি নরমাল এনকেফালোপ্যাথি বলতে কোনটা বোঝাচ্ছ? এই যে মানে একটু আগে আপনি বললেন যে আমরা মেনিনজাইটিস, এনকেফালাইটিস। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তফাৎ আছে। তোমার তো মেনিনজাইটিস বা এনকেফালাইটিস এর যে এনকেফালোপ্যাথি যেটা হয়, আনকনশিয়াস হয়, হ্যাঁ, এখানে তো আমরা অ্যান্টিবায়োটিক দিই, স্টেরয়েড দিই। আর এই হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি যখন নিয়ে আসে এজিএনএ, তখন আমাদের মেইন টার্গেট হচ্ছে তার হাইপারটেনশনটা রিলিভ করা। আমরা যখন এনকেফালোপ্যাথি নিয়ে আসে, ব্লাড প্রেশার অনেক বেশি পাই, প্রেশার যখন আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলি, তখন কিন্তু সে ভালো হয়ে যায়। এবং এটার তোমার ট্রিটমেন্টটা এত রিওয়ার্ডিং, তুমি ধরো নিয়ে আসলো আনকনশিয়াস, হ্যাঁ, তুমি মেপে দেখলে যে ব্লাড প্রেশার কম, ভর্তির সময় দেখবে সে আনকনশিয়াস, কিন্তু যখন ব্লাড প্রেশারটা কন্ট্রোল করবা, পরের দিন দেখবে সে উঠে বসে আপেল খেতে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো। সময় মতো যদি নিয়ে আসে, তার আউটকামটা খুব ভালো। আপেল খেতে চাই, কিন্তু এই জিনে পেশেন্ট গিয়ে দেখবা বিছানায় প্রথম চয়েস হচ্ছে তার আপেল খাওয়া। আমরা কি আপেল খেতে দিব? বলো, কমন সেন্স থেকে বলো। সে যদি না, আপেল খেতে চায়, না ম্যাডাম, আঙুর ম্যাডাম। খেতে চায়, দিব? দিব দেব না, না। কারণ না। এখানে তার, হ্যাঁ, এই যে তার Hypercalemia হাইপারক্যালেমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, গুড। হাইপোক্যালসিমিয়া হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, সিজারটাকে একটা কমপ্লিকেশন হিসেবে বলতেছে, কিন্তু এই সিজারটা হয় কিন্তু ওই যে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথির জন্য। আর অ্যাকিউট রিনাল ফেলিওর, এটা সবচেয়ে খারাপ। দেখা যায় কি, সিরাম ক্রিয়েটিনিন আসছে, যখন ভর্তি হয়েছে আমরা সিরাম ক্রিয়েটিনিন দিলাম, ধরো 2 না, 2 এর চেয়ে কম, কিন্তু তার 3-4 দিন পরে দেখা গেল যে তার সিমটম ডেভেলপ করতেছে, সে ইউরিন আউটপুট একেবারে নীল হয়ে গেছে, বমির ভাব হচ্ছে। আমরা ক্রিয়েটিন করতে দিলাম, দেখা যায় যে অনেক সাই করে বেড়ে যাচ্ছে। সেটাকে আমরা বলি র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই ক্ষেত্রে কিন্তু খুব জেনারাসলি ম্যানেজ করতে হয়, ইভেন ডায়ালাইসিস পর্যন্ত লাগে। ট্রিটমেন্ট, এটার কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই এজিএন এর। নেফ্রোটিক সিনড্রোমে যেরকম আমরা স্পেসিফিক তাকে স্টেরয়েড দিই, হ্যাঁ, স্টেরয়েড দেওয়ার পরে তার পারমিবিলিটি কমে যায়, প্রোটিন ইউরিয়া বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু সেরকম কিছু না। এখানে ট্রিটমেন্ট হচ্ছে একদম সিমটোম্যাটিক এবং সাপোর্টিভ। তাকে বেড রেস্টে রাখতে হবে। দেখো, নেফ্রোটিক সিনড্রোম কিন্তু আমরা বলি না যে বেড রেস্টে থাকো, সে হাঁটা চলা করে নর্মালি। এখানে কেন আমরা বেড রেস্ট দিই? কারণ হচ্ছে একটা পেশেন্ট যখন সুপাইন পজিশনে থাকে, তখন তার রেনাল পারফিউশনটা ভালো হয়। আমার তো এটা দরকার এখানে যেহেতু জিএফআর কমে যাচ্ছে তার, এই জন্য তার বেড রেস্ট দরকার। ডায়েট, নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু আমরা ডায়েট ওইভাবে রেস্ট্রিক্ট করি না। সিভিয়ার ইডিমা না থাকলে আমরা তাকে ফ্লুইডও অত রেস্ট্রিক্ট করি না, কিন্তু এখানে ডায়েট কিন্তু প্রোটিন রেস্ট্রিক্টেড, সল্ট রেস্ট্রিক্টেড, পটাশিয়াম কন্টেনিং ফুড অ্যান্ড ফ্রুট রেস্ট্রিক্টেড। তাহলে কি খাবে কি খাবে না আমরা কিন্তু একটু চার্ট করে দিই তাকে, খাবে কি খাবে নাকি, খাবে কি ভাত খাবে, আলু খাবে, কিন্তু আমরা ডাল, মাছ, মাংস, তারপর ফলমূল এগুলো খেতে দিই না, একেবারেই কমাই না। ধরো 1 টুকরা মাছ খাবে, এর বেশি খাবে না। কিন্তু আনফরচুনেটলি দেখা যায় এই পেশেন্ট গুলাই তোমার ওই যে বললাম আপেল খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। হাসপাতালে সকালে যে আপেলটা দেয়, এজিনের পেশেন্ট গুলাই গিয়ে দেখা যায় যে এই আপেলটা বসে বসে খাচ্ছে। ম্যাম, এখানে স্টেরয়েড দেব না কেন? এটা তো ইমিউন মেডিয়েটেড। কেন এখানে স্টেরয়েড দিবা কেন তুমি? এটা তো সেলফ লিমিটিং, ভালো হয়ে যায় সে। তোমার প্রশ্নটা খুব সুন্দর, এটাও ইমিউন মিডিয়েটেড, কিন্তু ইমিউন মিডিয়েটেড যে এখানে কিন্তু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে, হ্যাঁ, ডিপোজিশন হয়ে ইনফ্লামেশন হচ্ছে, যা হয়ে গেছে। এখন আমি আর স্টেরয়েড দিয়ে কোনো লাভ হবে না, দিলে আরো কি হবে, তার তো প্রেশার বেশি, হাইপারটেনশন।
আরো স্টেরয়েডের কারণে তার আরো ব্লাড প্রেশার বাড়বে, এটা দরকার নেই। এটা আহ, শুধুমাত্র সাপোর্টিভ অ্যান্ড সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিলে এটা সেলফ লিমিটিং ডিজিজ, অটোমেটিক ভালো হয়ে যায়। নেফ্রোটিক সিনড্রোম অটোমেটিক ভালো হয় না। নেফ্রোটিক সিনড্রোমে আমরা স্টেরয়েড দিই, কারণ স্টেরয়েড না দিলে তার যে পারমিবিলিটি যেটা বেড়েছিল সেটা থাকে ওরকম। অনেক সময় সেলফ রেমিশনে যায়, কিন্তু মোস্ট অফ দ্য কেসে যায় না। স্টেরয়েড দেওয়ার পরে তার প্রোটিনিউরিয়াটা কমে। এখানে স্টেরয়েডের কোনো ইয়ে নেই। এখানে এই তুমি তার প্রোটিন হাইপারটেনশনটা ম্যানেজ করো, তার যদি রেনাল ফেলিওর থাকে সেটা ম্যানেজ করো, তাহলে ভালো হয়ে যাবে। এখানে আমরা কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন করব। তার প্রিভিয়াস ডে আউটপুট কতটুকু ফ্লুইড খাবে, তার প্রিভিয়াস ডে আউটপুট প্লাস 400 ml per meter square। ডায়াবেটিক্স দিব এখানে, যদি তার ব্লাড প্রেশার বেশি থাকে এখানে কিন্তু আমরা প্রথমে ডায়াবেটিক্স দিই, ফ্রুসিমাইড। তারপর সেটাতে যদি কন্ট্রোল না হয় তখন আমরা নিফিডিপিন দিই। আর যদি খুব বেশি প্রেশার থাকে, ধরো একটা বাচ্চা, অনেক সময় দেখা যায় 180 110, একটা বাচ্চা পেশেন্ট তার ব্লাড প্রেশার মাপলে দেখা যায় 160 100 180 120 এরকম, সেই ক্ষেত্রে আমরা সাবলিঙ্গুয়াল নিফিডিপিন দিই। অ্যান্টিহাইপারটেনসিভ অ্যান্টিবায়োটিক, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এটা কমিউনিটি প্রোফাইলেক্সিসের জন্য আমরা দিই ফেনক্সিমিথাইল পেনিসিলিন ফর 10 days। মেনটেন রেনাল চার্ট, রেনাল চার্টে কি কি দেখি আমরা বলো একজন। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনে যাব আমি। রেনাল চার্ট মেনটেন করি, রেনাল চার্টে কি কি দেখি বলো। ক্রিয়েটিনিন, ইউরিন আউটপুট। না না না, দাঁড়াও, রেনাল চার্টে ক্রিয়েটিনিন দেখি না তো। রেনাল চার্ট তো আমরা ক্লিনিক্যাল, মানে আমাদের নিজেদের ফলো আপ, ল্যাব ইয়ে না। ডেইলি রেনাল আউটপুট। হ্যাঁ তুমি ঠিকই বলছিলা, ইনটেক তো ঠিকই বলছো, ইনটেক। তারপর কালার দেখবো ম্যাডাম? না, কালারটা রেনাল চার্টে আমরা দেখি না। কে বলতেছিলা? তুমি তো ঠিকই বলছিলা, শুধু ক্রিয়েটিনিনটা ভুল আর কি। বলো আবার। আউটপুট দেখা হয় ম্যাডাম। হ্যাঁ, আউটপুট মানে সে আগের দিন 24 ঘন্টায় কতটুকু ইউরিন আউটপুট হয়েছে সেটা রেকর্ড রাখবো। তারপরে কতটুকু পানি খেয়েছে গত 24 ঘন্টায়। ম্যাডাম তারপর? ইউরিনারি প্রোটিনটা কি দেখা হয় ম্যাডাম বেড সাইডে? হ্যাঁ হ্যাঁ, রেনাল চার্টে হিট কোয়াগুলেশন টেস্ট দেখা হয়। আর তাহলে ইনটেক, আউটপুট, হিট কোয়াগুলেশন টেস্ট, হ্যাঁ, ব্লাড প্রেশার, ওয়েট, অ্যাবডোমিনাল গার্ড, ইডিমা। এটা আমরা একটা চার্ট করে দিই, এখানে ডেট লেখা থাকে বাম দিকে আর প্রতিদিনেরটা। এই চার্টটা দেখলে আমরা তার, এই চার্টটা এক নজর একটু চোখ বোলালেই আমরা বুঝতে পারি তার কন্ডিশন কি ছিল, কি হচ্ছে, এই পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এই যে কমপ্লিকেশন গুলো আমরা কিভাবে ম্যানেজ করব। আমাদের কাছে যদি কমপ্লিকেশন ছাড়া আসে, ধরো আসলো সে কমপ্লেন এসে করলো যে আমার বাচ্চার অল্প অল্প পেশাব হতো, পেশাবের রংটা একটু হাই কালার হতো, হ্যাঁ, এরপরে শরীরটা একটু ফুলে গিয়েছিল, এতটুকু কমপ্লেন নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমার তার কমপ্লিকেশন নাই। ব্লাড প্রেশার মাপলে আমি একটু বেশি পেতে পারি, আমি শুধু ব্লাড প্রেশার কমার জন্য একটা অ্যান্টিহাইপারটেনসিভ দিতে পারি। কিন্তু যখন সে কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করবে, যেমন ধরো হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করলো, মানে এসে বললো যে তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, বা তার তুমি এক্সামিনেশন করে দেখলা যে সে আনকনশাস বা সেমি কনশাস, হ্যাঁ, ব্লাড প্রেশার মাপলা দেখলা যে ব্লাড প্রেশার অনেক বেশি, তখন আমরা এটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি হিসেবে আমরা তাকে সাবলিঙ্গুয়াল নিফিডিপিন দিয়ে ট্রিটমেন্ট করি, অথবা আইভি ডায়াজক্সাইড অথবা আইভি ল্যাবিটলল। তোমরা শুধু নামগুলো মনে রাখো যে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথিতে আমরা ম্যানেজ করি বাই সাবলিঙ্গুয়াল নিফিডিপিন, ডোজ দরকার নাই, আইভি ডায়াজক্সাইড, আইভি ল্যাবিটলল আর ফ্রুসিমাইড। ডায়াবেটিক্স দেখো এখানে খুব ভালো কাজ করে, কারণ কি তার তো ইন্টারভাস্কুলার ভলিউম বেশি। যখন আমরা ডায়াবেটিক্স দিব, নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু আমরা ডায়াবেটিক্স দিচ্ছি খুব উইথ কশনস, কারণ কি ইন্টারভাস্কুলার ভলিউম কম। আর এখানে যেহেতু ইন্টারভাস্কুলার ওভারলোড, সার্কুলেটরি ওভারলোড, এখানে আমাদের ডায়াবেটিক্স দিতে কোনো সমস্যা নেই। এবং ফ্রুসিমাইড কি করে, ফ্রুসিমাইড কিন্তু একটু হাইপোক্যালিমিয়া করে, তো এজিএনএ ফ্রুসিমাইড দিতে আমাদের তেমন কোনো চিন্তা করা লাগে। সিজার যদি কনভালশন থাকে, হ্যাঁ বলো ম্যাডাম। এটা তো ম্যাডাম হাইপারটেনসিভ ইমার্জেন্সি বা এনকেফালোপ্যাথির ক্ষেত্রে ম্যাডাম হচ্ছে আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট আমরা যেগুলো দিচ্ছি। হ্যাঁ। এমনি যদি ম্যাডাম বাচ্চাদের কোনো কারণে হাইপারটেনশন থাকে, যে বাচ্চাদের যতটুকু প্রেশার থাকলেও তার থেকে বেশি থাকবে, সেই ক্ষেত্রে ম্যাডাম ড্রাগ অফ চয়েস কোনগুলো? কোন ক্ষেত্রে বলো তো, মানে কেন হাইপারটেনশন, কজটা কি? ম্যাডাম এই যে যেমন এজিএনএ ম্যাডাম,
হ্যাঁ ম্যাডাম অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিসে ম্যাডাম কোনো কারণে প্রেসারটা বাড়ছে কিন্তু সেটা হ্যাঁ হ্যাঁ ইমার্জেন্সি হ্যাঁ লেভেলে যায় নাই ম্যাডাম, মানে না এখনো ইমার্জেন্সি, অর্গান হ্যাঁ হ্যাঁ ড্যামেজ। বুঝতে পারছি, হ্যাঁ তুমি কি বোঝাচ্ছ বুঝতে পারছি আমি, মানে প্রেশার বেশি তার, আমরা চার্টে ফেললে দেখলাম যে তার চার্টে 90% এর উপরে ব্লাড প্রেশার, সেই ক্ষেত্রে ম্যাডাম। আমরা, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ওই যে তার ডায়াবেটিক্স দিই, ফ্রুসিমাইড দিই, ফ্রুসিমাইডে প্রেশার আমি বলছি তো আগেই তোমাকে, এই যে দেখো আগের স্লাইডটা দেখো, এই যে ফ্রুসিমাইড দিচ্ছি, হ্যাঁ ডায়াবেটিক্স এটাই ব্লাড প্রেশার কমায়। যদি ফ্রুসিমাইড দেওয়ার পরেও দেখা যায় যে প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা নিফিডিপিন দিই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ম্যাডাম এই ক্ষেত্রে আবার আরেকটা ম্যাডাম আমার একটু প্রশ্ন আসতেছে ম্যাডাম যে হ্যাঁ। বাচ্চাদের তো ম্যাডাম ফ্লুইড টার্নওভারটা বেশি ম্যাডাম, সেই ক্ষেত্রে ম্যাডাম ফ্রুসিমাইড দিলে কোনো প্রবলেম হয় কিনা ম্যাডাম? না, কেন হবে, তার তো এজিএনএ তো তার সার্কুলেটরি ওভারলোড, এখানে ফ্রুসিমাইড দিলে, এটাই তো বললাম আমি, এখানে ফ্রুসিমাইড দিলে কোনো সমস্যা হয় না, এবং আমরা তো তার প্রেশার কন্ট্রোল হওয়ার পরে ফ্রুসিমাইডটা আবার অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। আর ফ্রুসিমাইড দিয়ে কন্ট্রোল হয়ে যায় ম্যাক্সিমাম পেশেন্টের, মানে যাদের কমপ্লিকেশন হয় না। ফ্রুসিমাইড দেওয়ার পরেও যদি দেখা যায় যে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তারপরে সেকেন্ড চয়েস হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিফিডিপিন। তুমি যেটা জানতে চাচ্ছ যে কি অ্যান্টি হাইপারটেনসিভ দিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটাই ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর যদি সে কনভালশন থাকে, আমাকে তো কনভালশন কন্ট্রোল করতে হবে, কনভালশন কন্ট্রোল করব আমরা পাররেক্টাল ডাইজিপাম দিয়ে। ঠিক আছে, বোঝা গেছে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়ে আসলে কিভাবে ম্যানেজ করব। এগুলো তোমাদের অস্পিতে আসতে পারে, কিন্তু পরীক্ষায় অস্পিতে আসতে পারে, ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে। দেখাচ্ছি এটা, এতটুকু পর্যন্ত হচ্ছে তার মানে এজিএন আসলে যে ম্যানেজমেন্টটা। এরপরে আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে কমপ্লিকেশন নিয়ে আসলে। আচ্ছা, হার্ট ফেলিওর যদি নিয়ে আসে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি নিয়ে আসে, তখন কি থাকবে, তার প্রেজেন্টেশনটা হবে শ্বাসকষ্ট, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, এবং এক্সামিনেশন করলে তুমি হার্ট ফেলিওরের ফিচার গুলো পাবা, এনলার্জ টেন্ডার লিভার পাবা, বেজাল ক্রেপিটেশন পাবা, গ্যালোপ রিদম পাবা। তখন তুমি কিভাবে ম্যানেজ করবা, তাকে প্রপড আপ পজিশনে রাখতে হবে, অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, এবং ওই যে ডায়াবেটিক্স দিতে হবে, এবং ইফ নেসেসারি ডিজিটালাইজেশন করতে হবে, ডিগক্সিন দিতে হবে হার্ট ফেলিওর জন্য। আর অ্যান্টি হাইপারটেনসিভ ওই যে নিফিডিপিন। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিওর, এজিএন উইথ হার্ট ফেলিওর। তোমাদের এটা অস্পি আসতে পারে যে হাউ টু ম্যানেজ এজিএন উইথ হার্ট ফেলিওর, তখন তুমি এই কথাগুলো লিখে দিবা, প্রপড আপ পজিশন, অক্সিজেন ইনহেলেশন, ফ্রুসিমাইড, ডিজিটালাইজেশন, অ্যান্টি হাইপারটেনসিভ, শেষ, একদম অঙ্কের মতো মার্কস পাবা। হাইপারক্যালিমিয়া যদি থাকে, আমি তো সিরাম ইলেক্ট্রোলাইট করছি, সিরাম ইলেক্ট্রোলাইট করে দেখলাম যে তার পটাশিয়াম লেভেল 8, তাহলে আমার হাইপারক্যালিমিয়াটা ম্যানেজ করতে হবে। হাইপারক্যালিমিয়া ম্যানেজমেন্টটা আমরা প্রথমে হচ্ছে ক্যাক্সিলেট দিয়ে ট্রাই করি। ক্যাক্সিলেটটা হচ্ছে একটা পটাশিয়াম চিলেটিং ড্রাগ, এটা পাররেক্টালিও দিতে পারি, ওরালিও দিতে পারি। এই ক্যাক্সিলেট দিলে কি করে, সে পটাশিয়াম চিলেশন করে, পটাশিয়ামের লেভেলটাকে কমিয়ে দেয়। আর ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি, ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু পটাশিয়াম লেভেল কমায় না, ক্যালসিয়াম হচ্ছে যে হাইপারক্যালিমিয়ার যে অ্যাকশন যেটা, সেটাকে কাউন্টার অ্যাক্ট করে। সোডিবাইকার্ব যেটা, সেটাও একই কাজ করে, সে হাইপারক্যালিমিয়ার অ্যাকশনটাকে তাহলে হাইপারক্যালিমিয়ার ম্যানেজমেন্ট করতেছি আমরা ক্যাক্সিলেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, সোডিবাইকার্ব, ইনসুলিন উইথ 25% গ্লুকোজ সলিউশন। গ্লুকোজ কেন দিই আমরা, গ্লুকোজ করে কি, পটাশিয়াম লেভেলটাকে কমায়, সে পটাশিয়ামটাকে সেলের ভিতরে ঢুকিয়ে দেয়, ইনসুলিন উইথ গ্লুকোজ সলিউশন দিই।
এবং এই হাইপারক্যালিমিয়া যদি অনেক বেশি থাকে ডায়ালাইসিসও লাগতে পারে। আচ্ছা, প্রগনোসিস, আমাদের সময় মনে হয় শেষ। কমপ্লিট রিকভারি হয় মোর দেন 95% কেস, এবং তোমার ক্রনিক রেনাল ডিজিজ লেস দেন 2% কেসে ডেভেলপ করতে পারে। রিকারেন্স কিন্তু এখানে রেয়ার, এখানে কিন্তু একবার হওয়ার পরে আবার কিন্তু হয় না, যেটা নেফ্রোটিক সিনড্রোমে রিল্যাপস নিয়ে আসে আমাদের কাছে, এখানে এটা হয় না। প্রগনোসিস মোস্ট অফ দ্য কেসে কিন্তু ভালো, কিন্তু খুব অল্প একটা পোর্শন যারা কমপ্লিকেশন ডেভেলপ করে তাদের কিন্তু ডেথও হয়, ডেথ লেস দেন 1% বা আরো কম। এখন বলো তোমাদের কোনো কোয়েরি আছে কিনা বলো। ম্যাম ডিজিটালাইজেশনের মানে কি? হচ্ছে ডিগক্সিন দিই আমরা হার্ট ফেলিউরের জন্য, এটাকে বলে ডিজিটালাইজেশন। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ক্যালসিয়াম গ্লুকোনেট আর সোডিয়াম বাইকার্বনেট কেন দিচ্ছি ম্যাম, আরেকবার বলবেন? হ্যাঁ, এই দুইটা হচ্ছে ক্যাক্সিলেট কি করতেছে, তার পটাশিয়াম লেভেলটাকে কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, চিলেটিং, এটা পটাশিয়াম চিলেটিং এজেন্ট। আর ক্যালসিয়াম গ্লুকোনেট আর সোডিবাইকার্ব যে দিচ্ছি সেটা পটাশিয়াম লেভেল কমাচ্ছে না, পটাশিয়াম হাইপারক্যালিমিয়ার জন্য তার যে বডিতে যে ইয়ে হচ্ছে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করতেছে ক্যালসিয়াম গ্লুকোনেট এবং সোডিবাইকার্ব, সোডিয়ামটা। থ্যাংক ইউ ম্যাম। আর ইনসুলিন আর গ্লুকোজ সলিউশন যেটা দিচ্ছি সেটাও কিন্তু পটাশিয়াম লেভেল কমাচ্ছে। এগুলা সবগুলা দিয়ে যদি ম্যানেজ না হয় আলটিমেটলি ডায়ালাইসিস লাগে। ঠিক আছে, তোমাদের সময় শেষ, সবাই ভালো থেকো, আমি এখন লিভ করছি। আর তো কোনো কোয়েশ্চেন নাই না? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। নমস্কার।